চট্টগ্রাম। এখন প্রচারিত হচ্ছে স্বাস্থ্য সমসাময়িক বিষয় নিয়ে ফোন-ইন অনুষ্ঠান দুরালাপন। গ্রন্থনা উপস্থাপনা ডাক্তার মাইশা ইসলাম। কাছের ও দূরের অগণিত শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন, যারা রেডিও সেটের মাধ্যমে আমাদের শুনতে পাচ্ছেন, যারা ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের শুনতে ও দেখতে পাচ্ছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের সকলের পছন্দের স্বাস্থ্য ও সমসাময়িক বিষয় নিয়ে ফোন-ইন অনুষ্ঠান দুরালাপন। প্রতিবারের মতো আজকেও আমরা আলোচনা করব একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় মৃগী রোগে বিভ্রান্তি নয়, সচেতন হতে হবে। আমি আবারও বলছি, আমাদের আজকের আলোচনার বিষয় মৃগী রোগে বিভ্রান্তি নয়, সচেতন হতে হবে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নাজিম উদ্দিন, সিনিয়র কনসালটেন্ট নিউরোলজি ও নিউরোসায়েন্স কোঅর্ডিনেটর, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল, এবং ডাক্তার সুরজিৎ রায়চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাইকিয়াট্রি, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ। এবং সঞ্চালনার দায়িত্বে আছি আমি ডাক্তার মাইশা ইসলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিংবা কোনো কিছু জানার থাকলে আমাদের কল করতে পারেন এই নম্বরে। আমাদের মোবাইল নম্বরটি হচ্ছে 01511873888। আমি আবারও বলছি 01511873888। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন মধ্যম তরঙ্গ 343.64 মিটার, 873 কিলোহার্টজ, FM 88.8 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে শুনতে পাচ্ছেন। অনুষ্ঠানের শুরুতে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ নাজিম উদ্দিন স্যার ও ডাক্তার সুরজিৎ রায়চৌধুরী স্যারকে। অনুষ্ঠান শুরুতেই আমার মনে হয় একটা কল চলে এসেছে, স্যারা যদি পারমিশন দেন আমি একটা কল রিসিভ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি শ্রোতা বন্ধু, আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। আপনার কলটি নেটওয়ার্কের কারণে কেটে গিয়েছে। আজকের যে বিষয় স্যার, মৃগী রোগে আসলে বিভ্রান্তি নয়, সচেতন হতে হবে এই বিষয়ে। শুরুতে আমি ডাক্তার নাজিমুদ্দিন স্যারের কাছে জানতে চাইবো, মৃগী রোগ বলতে আসলে আমরা কি বুঝি? ধন্যবাদ মাইশাকে একটা খুব ভালো টপিক সিলেক্ট করার জন্য। তো মৃগী রোগ যদি আমরা বলি এপিলেপসি, মৃগী রোগ, খিঁচুনি, কনভালশন, সিজার, আমি সবগুলোকে সিনোনিমাসলি ব্যবহার করে থাকি। এবং এপিলেপসি যদি বলি, যেটা ব্রেইনের যদি কোনো কারণে টেন্ডেন্সি থাকে যে রিপিটেডলি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, ব্রেইনের যদি বিদ্যুৎ তরঙ্গটা বৃদ্ধি পায়, সেখান থেকে যে ব্রেইনের যে প্রতিফলনটা শরীরের মধ্যে দেখা যায়, সেটাকে আমরা খিঁচুনি, কনভালশন, সিজার বলে থাকি। তো আমি মাইশাকে এই জন্য দ্বিতীয়বার ধন্যবাদ জানাবো, সেটা হচ্ছে একটা টাইমলি টপিক সিলেক্ট করার জন্য। তো ইন্টারন্যাশনাল এপিলেপসি ডে হচ্ছে 2nd মানডে অফ ফেব্রুয়ারি। এটা প্রতি বছর পালন করা হয় এবং এটা পালন করে সাধারণত ইন্টারন্যাশনাল লিগ এগেইনস্ট এপিলেপসি এবং ইন্টারন্যাশনাল ব্যুরো অফ এপিলেপসি। তো ধন্যবাদ ইয়ং ডক্টর হওয়ার পরও যে সচেতনতাগুলো মনে রেখেছে এবং আমাদেরকে ইনভাইট করেছে। স্যার, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে মৃগী রোগ আসলে কয় প্রকার এবং কি কি, এটার কোনো প্রকারভেদ আছে কিনা? স্যার, একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি শ্রোতা বন্ধু, জি জি সাইদুল ইসলাম আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু, আপনার কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আমার একটা প্রশ্ন। জি, আমার বয়স তো 80 বছর, বুঝছেন? জি আমার নাতি একটা বয়স 8 বছর। জি এখন মাথা গরম, বুঝছেন? জি এবং হঠাৎ ঘুরে ঘুরে যায়। এটা মৃগী রোগের লক্ষণ কিনা একটু জানতে চাই, আর এটা চিকিৎসা আছে কিনা বলবেন। জি, আপনার এই জিনিস, এই আপনার নাতির সাথে যেটা ঘটছে, এটা কতদিন ধরে হচ্ছে এরকম মাথা ঘুরিয়ে পড়ে যায়? নাতি মনে করে আজকে 2 বছর, বুঝছেন? জি আমারও ধরেন 3 বছর হবে। জি, ধন্যবাদ শ্রোতা বন্ধু, আমাদের সাথেই থাকুন। মাথাটা খুব গরম থাকে, জি হঠাৎ ঘুরে ঘুরে যেতে হয়। জি,
জি, ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমরা অবশ্যই এর উত্তর দিব। তার আগে স্যার যে প্রকারভেদটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে মৃগী রোগে, একটু যদি বলতেন। হ্যাঁ, তো বিভিন্ন ভাগে যে কোনো ক্লাসিফিকেশন বিভিন্নভাবে করা যায়। যেমন যদি ধরি সিজারের টাইপ অনুসারে, যেটা 2025 সালে আইএলএ নতুন একটা ডেফিনেশন আসছে, সেখানে যদি ফোকাল বলা হয় যদি ব্রেনের একটা নির্দিষ্ট জায়গা থেকে খিঁচুনিটা তৈরি হয়, জেনারেলাইজ বলা হয় যদি ব্রেনের বড় একটা জায়গা ধরে হয়। আবার যদি আপনারা কারণ হিসেবে এপিলেপসিটা, জি স্যার, একটা হ্যাঁ, কল নিয়ে নিচ্ছি। সরি, কেটে গেল। জি স্যার। কারণ হিসেবে যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে খিঁচুনিটা যদি কোনো কারণ ছাড়াও হয়, ম্যাক্সিমাম টাইম ইডিওপ্যাথিক বলে। যদি কোনো ব্রেনের কোনো একটা জায়গার ত্রুটির জন্য হয়, স্ট্রাকচারাল বলে। ত্রুটি ব্রেনে আছে যেটা এমআরআইতে পাওয়া যাচ্ছে না কিন্তু ইইজিতে পাওয়া যাচ্ছে, সেটাকে ক্রিপ্টোজেনিক বলে। জি তো এই ধরনের বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা হয়। স্যার, আমি কি কলটা হ্যাঁ। নিয়ে নিব? ধন্যবাদ স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। আমি ওই যে আশকাদিকির পার থেকে বলতেছি। আমি একটু স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমার ওয়াইফের মানে ওই যে অ্যালার্জি হয়েছে, তো এখন কি ট্যাবলেট খাইলে মানে অ্যালার্জিটা একেবারে চলে যাবে? এটা একটু স্যারকে আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার, যদি আমাদের আজকের বিষয় মৃগী রোগ নিয়েই। স্যার, আমরা কি উত্তরটা পেয়ে গেছি? তাহলে আমি হ্যাঁ। স্যারের কাছে একটু যাচ্ছি। একটা যিনি প্রশ্নটা করেছেন যে বাচ্চাটা মাথা গরম পড়ে যায়, জি ওটা স্যার। যদি স্যার হ্যাঁ, বলতে স্যারের চান, কাছে আমি নাকি আমি সুজিত বলে রায় দিই? স্যারের কাছে স্যার জানতে বলুন। চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে একটু স্যার থেকে একটু জেনে নিই যে আসলে 8 বছর বয়সের বাচ্চার ক্ষেত্রে কি মৃগী রোগ হওয়াটা কি স্বাভাবিক? এটা কি হতে পারে? ধন্যবাদ ডক্টর মায়েশা। আসলে খুব সময়োচিত একটা রোগকে নিয়ে আমরা আজকে আলোচনাতে বসেছি। জি স্যার। এর মধ্যে আমাদের যিনি নিউরোলজিস্ট ডক্টর নাজিম স্যার আছেন, ওনার তো এপিলেপসিতে অনেক অবদান রাখতে চাচ্ছেন উনি। হ্যাঁ, উনি সংগঠনও করতে চাচ্ছেন। তো এপিলেপসির রোগটা আসলে একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট টপিকস। এখানে একা শুধু নিউরোলজিস্টই উনি ট্রিটমেন্ট করে গেলে সম্ভব হয় না রোগীর ক্ষেত্রে অনেক সময়। তারপর আমাদের প্রচলিত ধারণা, যে ভ্রান্ত ধারণাগুলো আছে এপিলেপসিতে, হ্যাঁ, সেগুলো তো একটু মাথায় রাখা দরকার। যে ছেলেটার কথা বলা হচ্ছে, এই স্যার একটা কথা বলেছে যে ক্রিপ্টোজেনিক এপিলেপসি, হ্যাঁ, এটা খুবই ভালো করে চিন্তা করতে হবে যে তার যদি এপিলেপসি না হয়ে, আমরা বলি সাধারণত যে এপিলেপসির মতো কিছু মনস্তাত্ত্বিক কিছু খিঁচুনি হয়, আমরা বাংলায় বলে এগুলোকে সিউডো সিজার, ইংরেজিতে সিউডো সিজার অথবা ভ্রান্ত সিজার। এই সিজার ডায়াগনোসিস করার জন্য যেগুলো মনস্তাত্ত্বিক খিঁচুনি, সেগুলো অবশ্যই আগে ওনাকে নিউরোলজিস্ট থেকে একটা সার্টিফাইড পেতে হবে যে এখানে কোনো খিঁচুনির মধ্যে পড়ছে না এটা। তারপর হচ্ছে যে একটা খিঁচুনির জন্য আমরা অনেক সময় রোগীকে বলি যে একটা ভিডিও করে রাখার জন্য, কারণ অনেক সময় ক্লিনিক্যাল একটা প্যাটার্ন দেখতে পাই আমরা অনেক সময় একটা সত্যিকার খিঁচুনি এবং ভ্রান্ত সিউডো সিজারের মধ্যে, সেটা দিয়েও আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে তাকে আসলে খিঁচুনি কিনা। কিন্তু আসলে খিঁচুনির এত বেশি প্রকারভেদ আছে, যে এত বেশি প্রকারভেদ যে সেখানে এক্সক্লুড মানে নিউরোলজিস্ট দেখানোটাই প্রধান দায়িত্ব আমি মনে করি। তারপর যদি মনে হয় যে না, ওনার একার পক্ষে ডিজিজটা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, তখন আমাদের কিছুটা রোল প্লে করা আছে। যে কারণ প্রায় 3 জনের খিঁচুনি রোগের মধ্যে একজন তো খিঁচুনি রোগের মনস্তাত্ত্বিক রোগ খিঁচুনি রোগের সাথেই থাকতে পারে। হতাশা, বিষণ্ণতা, উদ্বেগ, হ্যালুসিনেশন, ডিলিউশন, হাইপার অ্যাক্টিভিটি। তো 8 বছরের কেন, যে কোনো বয়সের মানুষের এই খিঁচুনি হয়। শূন্য বয়স থেকে একদম একদিনের বয়স থেকে শুরু করে তার যতদিন আয়ু আছে ততদিন এই খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে। খিঁচুনি কোনো নির্দিষ্ট বয়সের রোগ নেই, এটা যে কোনো বয়সে আসতে পারে খিঁচুনি রোগ। খিঁচুনি রোগের প্রধান চিকিৎসা একজন নিউরোলজিস্ট করবেন। তারপর যদি প্রয়োজন হয় তাহলে অন্যান্য রোগের ডাক্তাররা এখানে ইনভলভ হবেন। হ্যাঁ, এইভাবেই এই বাচ্চাকে দেখতে হলে প্রথমে একজন নিউরোলজিস্টের কাছে পাঠাতে হবে ওনাকে। উনি এক্সক্লুড করে অথবা রোগের সমাধান হয়ে গেলে তাহলে আর অন্য কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। ধন্যবাদ স্যার। স্যার,
এই কথার জেরে আসলে জানতে চাচ্ছিলাম যে আসলে শিশুদের ক্ষেত্রে, কিশোরদের ক্ষেত্রে কিংবা প্রাপ্তবয়স্ক যারা, তাদের ক্ষেত্রে মৃগী রোগের আসলে পার্থক্যটা কি দেখা যায়, অথবা কি কারণে হতে পারে মৃগী রোগটা? আচ্ছা, যে যদি পার্থক্য বলেন, আমরা বলেছিলাম ইপিলেপসি বা খিঁচুনি রোগের মধ্যে কারণগুলো। যদি ধরেন একদম যে বললো যে, জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগের দিন পর্যন্ত বা আগ পর্যন্ত যে কোনো সময় হতে পারে। যখন চাইল্ডহুড বা শিশু বয়সের খিঁচুনিগুলোতে সাধারণত দেখা যাচ্ছে কারণ কি, যদি আমাদের দেশে যদি অবস্ট্রাক্টেড লেবার হয়, প্রলং লেবার হয়, সেক্ষেত্রে যদি বাচ্চার অক্সিজেনের ঘাটতি হয়, সেজন্য আমরা অনেক সময় অ্যাবগার স্কোরটা জিজ্ঞেস করি, ঠিক সময়ে কান্না করছে কিনা এটা জিজ্ঞেস করি। চাইল্ডহুডের জন্য তারা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, অক্সিজেনের অভাব, এটা 1 নম্বর কারণ। কিন্তু মিডল এজগুলোতে, যেগুলো অ্যাডোলেসেন্স বা এগুলোতে আমরা দেখা যাচ্ছে ইডিওপ্যাথিক গুলো সাধারণত বেশি হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড যদি অ্যাডাল্ট হয় 40 বা 45-এর পরে, সেখানে দেখা যাচ্ছে স্ট্রোক, ব্রেন টিউমার বা ব্রেনের ইনফেকশন, এগুলো সাধারণত স্ট্রাকচারাল কারণগুলো বেশি দেখা যায়। তো যেহেতু কারণগুলো আলাদা, যে স্যার যেটা বলেছেন, ওনাদের ম্যানিফেস্টেশন বা রোগের লক্ষণগুলো আলাদা হবে। দেখা যাচ্ছে শিশু বয়সে যে খিঁচুনি, এগুলোতে দেখা যাচ্ছে পড়ালেখার মধ্যে তার মনোযোগের অভাব, পড়ালেখার মধ্যে তার লিখতে গেলে সমস্যা হচ্ছে, অস্থিরতা বা মনোযোগের অভাব হচ্ছে। কথা বলছিল, কথাটা দেখা যাচ্ছে আস্তে আস্তে ভুলে যাচ্ছে, রিগ্রেশন বলে আমরা। তো দেখা যাচ্ছে আমরা এগুলোকে অনেক সময় অটিজম বলি না, দেখা যাচ্ছে না, এটা যদি ব্রেনের আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখি, লিন্ডো ক্ল্যাপনার সিনড্রোম বলা হয়। তো আমরা সবসময় ওভাবে করে ডায়াগনোসিসগুলোকে একটা কারণের ক্ষেত্রে নিয়ে আসলে, এবং ওই কারণ নিয়ে পেপার থাকে, ওই পেপারটা পড়লে স্পেসিফিক কোন এপিলেপসির ওষুধটা দিতে হবে। অন দ্য আদার হ্যান্ড এমনও কিছু নিয়ে আছে যেটা ভিটামিন B6 এর অভাবে হয়। যেমন মনে করেন প্রেগনেন্সিতে কিছু কিছু নিয়ে আসছে, যেটাতে আমরা খিঁচুনির ওষুধ দিই না, আমরা দিই ম্যাগনেসিয়াম। তো ওই রকম তো সবসময় যে আমরা টিপিক্যালি একইভাবে কারণটাকে বের করে ওইটা অনুসারে চিকিৎসা দিতে হবে, এবং যে কোনো বয়সে হয়, যে কোনো ডিসিপ্লিনে হয়। আমাদের স্যার আমাদেরকে বলতে অর্থোপেডিক ওয়ার্ডের অপারেশন চলতেছে, ওই অবস্থায় কিছু নেই। সেই জন্য খিঁচুনি ইপিলেপ্টোলজিস্ট, নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট না, যে কোনো ডিসিপ্লিনে শেখা লাগবে খিঁচুনি ম্যানেজমেন্ট। অবশ্যই স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, এটা আসলে সবারই জানা উচিত এই বিষয়ে। শ্রোতা বন্ধুরা, আমরা আজকে আলোচনা করছি মৃগী রোগে বিভ্রান্তি নয়, সচেতন হতে হবে এই বিষয়ে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কল করতে পারেন 01511873888 এই নাম্বারে। আমি আবারও বলছি 01511873888। অনুষ্ঠানটি শুনছেন মধ্যম তরঙ্গ 343.64 মিটার, 873 কিলোহার্টজ, FM 88.8 মেগাহার্টজ, এবং বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছিলাম যে মানে তাকে একটু জিজ্ঞেস করেন, মানে জি। বহুত চিকিৎসা করতে তো করছেন, ওই যে অ্যালার্জি গুলো ধরছেন, এখন কি ট্যাবলেট বা কি খেলে মানে অ্যালার্জি গুলো মানে দ্রুত সব মানে চলে যাবে? বলি। মানে আচ্ছা আচ্ছা, জি, আপনার স্ত্রীর বয়সটা যদি একটু আমাদের বলতেন, আর এই মুহূর্তে কি উনি কি প্রেগনেন্ট নাকি নন প্রেগনেন্ট? আচ্ছা, কলটা কেটে গেল। অ্যালার্জি বিষয়ে স্যার জানতে যদিও চাচ্ছি। এপিলেপসির সাথে রিলেটেড না, তারপরও আপনি যে কোনো একজন এমডি ডার্মাটোলজি যে কোনো একজন ডক্টরকে দেখালেই হবে। ওনারা এটা পরীক্ষা নিরীক্ষা করে অ্যালার্জিটা কেন হচ্ছে, এবং সেটা ট্যাবলেট থেকে শুরু করে উন্নত রকমের অনেক রকমের চিকিৎসা আছে, যেমন ওমালিজুমাব নামে একটা ইনজেকশন আছে। তো এটা নির্ভর করবে এমডি, স্কিন অ্যান্ড বিডি বা ডার্মাটোলজিস্ট, উনি ডিসাইড করবেন। ওমাইদুল্লাহ। ধন্যবাদ স্যার। আরেকটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি শ্রোতা বন্ধু, আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন যদি একটু জানাতেন। আমার নাম মোহাম্মদ আহুদার, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি শ্রোতা বন্ধু, আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন। আর থেকে আমি একটু জিজ্ঞেস করতেছিলাম আমার ওয়াইফের, জি আমি কোন জায়গায় গেলে মাথা ব্যথা করে, বুঝছেন? জি বাসায় আসার পরে মাথা ব্যথা অতিরিক্ত, জি। আর একটা জিনিসে ওই আপনার তল পেরে ব্যথা করে। এই জিনিসটা অনেকটা আবার ওষুধ খাওয়াইছি, কোনো কিছু তো জানেন না। জি, আপনার ওয়াইফের বয়সটা যদি একটু আমাদের জানাতেন, এবং কত বছর ধরে এই সমস্যাটি হচ্ছে যদি একটু বলতেন। প্রায় 7-8 বছর। জি, আর ওনার বয়সটা? আমার বয়স তো 40 হবে।
40 বছর। ধন্যবাদ শ্রোতা বন্ধু, আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আমি স্যারের কাছে একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে একটু আগে যেটা কমন প্রশ্ন পাওয়া যায় মাথা ব্যথার, যেটা এখন বলছে, এই ক্ষেত্রে কি আসলে স্যার মানে এই ধরনের মাথা ব্যথার সাথে সাইকোলজিক্যাল অর্থাৎ মানসিক কোনো রোগের কি কোনো সম্পর্ক আছে কিনা, এই বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ ডক্টর মায়েশা। আসলে যতগুলো মাথা ব্যথার প্রকার আছে আর কি, সবগুলো থেকে একটা কথা অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি পটিয়া থেকে বলছি ম্যাডাম। জি শ্রোতা বন্ধু, আপনার কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ডায়াবেটিস জি। 22.23 হয়েছে। তো ডায়াবেটিসটা নিয়মিত মনে করেন 10-12 থাকে। কারণ আমি তো ওষুধ খাচ্ছি কম্পিউটার এলো কমেট, জি এগুলো কোনো সাইড এফেক্ট আছে কি? জি শ্রোতা বন্ধু, আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্যার, ঠিক আপনি আছে। যে বিষয়ে যে বলছিলেন মাথা ব্যথা, মাথা ব্যথা। জি স্যার। সাধারণত মাথা ব্যথার কোনো কারণ খুঁজে বের করতে হয় আমাদেরকে। মাথা ব্যথার অনেকগুলো কারণ আছে, একদম সার্ভাইকাল স্পাইন থেকে শুরু করে ঘাড়ের থেকে শুরু করে সবগুলি, আমাদের চোখ, আমাদের দাঁত, আমাদের নাক, কান, সবগুলো থেকে একটা একটা করে মাথা ব্যথার কারণ হতে পারে। এগুলো যখন কারণ হয় না, তখন হচ্ছে যে আমাদের কিছু মাথা ব্যথা হয় যেগুলোতে কারণ কিছু পাওয়া যায় নিউরোলজিক্যাল টেস্ট করে। জি স্যার। আচ্ছা, একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চট্টগ্রামের আগ্রাবাদের আশেপাশে থেকে বলছিলাম। জি শ্রোতা এই যে বন্ধু। অনেক সময় অনেকে খিচুনি হলে বা হাঁপানি আমরা যেটাকে বলি, অনেক সময় পড়ে যায়, আবার বেশ হয়ে যায়, অনেক সময় পড়ে যায়, দাঁড়ানো থাকে পড়ে যায়, জি তো পড়ে হয়ে অনেক সময় বেশ হয়ে যায়, অনেক সময় অনেক বড় বড় ক্ষতি হয়। এটা কেন হয় একটু জানার জন্য। জি শ্রোতা বন্ধু, ধন্যবাদ আপনার চমৎকার প্রশ্নের জন্য, আমাদের সাথেই থাকুন, আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিব। স্যার, তো মাথা সেক্ষেত্রে ব্যথা। জি। মাথা ব্যথার যদি পারিপার্শ্বিক অন্যান্য কিছু থেকে কারণ খুঁজে পাওয়া না যায়, তখন আমরা মাইগ্রেন বলে একটা মাথা ব্যথার কথা বলি। জি স্যার। হ্যাঁ, এর চাইতেও আরো একটা কমন মাথা ব্যথার ফ্রিকুয়েন্ট পাওয়া যায়, এটাকে আমরা বলি টেনশন টাইপ হেডেক। জি স্যার। টেনশন টাইপ হেডেক, টেনশন টাইপ হেডেকও এক ধরনের হেডেক। এগুলোর প্রশ্ন নেই। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি শ্রোতা বন্ধু। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম সাতকানিয়া থেকে আসসালাম। বলছি। জি শ্রোতা বন্ধু। আমার নাম মামুন। জি। আমার ছেলে 4.5 বছর হচ্ছে। 4.5 বছর। জি। গত রাত্রে একটা ওই পিঠের বোতাম থেকে একটা বোতাম খেয়ে ফেলছে তো, জি ওর সকাল আমরা সাইকেলে দেখছি, সাইকেলে দিয়ে দেখা যায় না, কিন্তু ওর ব্যথা ট্যাথা করে না, একটু আজকে বিষয়টা হলে একটু জবাব মানে উত্তর দিলে ভালো হবে আর কি। আপনি কি এর মধ্যে নিকটস্থ কোনো হাসপাতালে গিয়েছেন? না, কোথাও যাই নাই, ওর কোনো গলায় টলায় কিছু ব্যথা করে নাই। আচ্ছা, ঠিক আছে শ্রোতা বন্ধু, আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। জি বিষয়টা হলে একটু উত্তর দিলে ভালো হয়। জি জি শ্রোতা বন্ধু, আমাদের সাথেই থাকুন। হ্যাঁ। স্যার, মাথা ব্যথাটা একটু বলার তো পর এই আমরা তাহলে এটা ক্ষেত্রে- নিয়ে তো একটু এই কথা ক্ষেত্রে টেনশন টাইপ হেডেক ডায়াগনোসিসেরও কিছু ক্রাইটেরিয়া থাকে। হেডেক অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল হেডেক অ্যাসোসিয়েশন কতগুলো টাইপ আছে, ফ্রিকুয়েন্ট, ইনফ্রিকুয়েন্ট, ক্রনিক, এগুলো টাইপ দেখে তখন আমরা ডায়াগনোসিস করি। এবং আমরা এক্ষেত্রে তার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম থাকলে কিনা, যেমন ধরেন অ্যাংজাইটি ডিসঅর্ডারে হেডেকটা কমনলি প্রেসক্রাইব আমাদেরকে বলে, ডিপ্রেশনেও কেউ বলতে পারে আমাদেরকে। জি স্যার। স্যার, হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। আমি এর থেকে বলছি, আমার একটা নাতিন যে 13 বছর, জি উনি ঘুরে পড়ে যায়, মাঝে মধ্যে এরকম হোশ চলে যায়। এটা কি অনেক ট্রিটমেন্টও মাঝে মধ্যে করা হলো, এখন যে আপনি একটু বোঝাইতেন ভালো করে যে কোন লাইনে যাইতে হবে, এটা একটু জানাবেন আর কি। জি শ্রোতা বন্ধু, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আমাদের সাথে থাকুন, আমরা অবশ্যই তো উত্তর আমরা দেব। জি এক্ষেত্রে মাথা ব্যথার জন্য বলি যে কিছু রুলস মানার জন্য কারণটা খুঁজে বের করার চেষ্টা করি। মাথা ব্যথার ট্রিটমেন্ট দিয়ে দিলে কিছু ট্রিটমেন্ট হয় অ্যাকিউট মাথা ব্যথার জন্য, মাথা ব্যথা উঠলে কিছু ওষুধ দিয়ে,
আর কিছু ওষুধ দিয়ে আমরা সাধারণত মাথা ব্যথা পরবর্তীতে না ওঠার জন্য জি। এভাবে আমরা চিকিৎসাটা করে থাকি। ধন্যবাদ স্যার। নাজিম স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, আসলে আমাদের অনেকগুলো প্রশ্ন এসেছিল। এই একটা তো আসলো 4.5 বছরের ব্যাপারে আসলো, এটার ব্যাপারে যদি একটু স্যার বলতেন। এটা তো আসলে আচ্ছা। স্যার ইমার্জেন্সি আমার মনে হয় যাওয়া উচিত, বোটাম প্রশ্নগুলো খেয়ে নিয়ে ফেলেছে। একটা একটা করে বলি। জি, স্যার। একটা বলছে যে অজ্ঞান হয়ে পড়ে যায়, কেন পড়ে যায়? কেন পড়ে যায়। তো এটাতে আমি বলি, যেহেতু পড়ে যাচ্ছে এটাকে ড্রপ অ্যাটাক বলে। জি। তো আমরা সিজার বা এপিলেপসিতে ফার্স্ট এড কিছু ম্যানেজমেন্ট করি। সেগুলো হচ্ছে যে কিছু জিনিস আমরা ডু নট করি না। যেমন হচ্ছে সাধারণত আমরা আমাদের প্রচলিত হচ্ছে যে মোজা দিয়ে দেওয়া, মুখের মধ্যে পানি খাওয়াই দেওয়া, স্যান্ডেল স্যার অনেক সময় smell স্মেল, জি। বা তাহলে এগুলো আমরা ডু নট, এগুলো আমরা প্রচলিত কুসংস্কারগুলো করব না। কারণ আজকে আমাদের এই প্রোগ্রামটা কুসংস্কার না করার জন্যই। জি স্যার। তাহলে আমরা কি করব? তাহলে যেহেতু পেশেন্টটাকে আমরা লেফট ল্যাটারাল অর্থাৎ বাম কাত করে শোয়াই রাখবো, মুখটাকে নিচের দিকে করে রাখবো। যেহেতু মাথাটা আঘাত হতে পারে, সেটা মাথার নিচে যাই পাওয়া যায়, নরম একটা বালিশ পাওয়া গেলে বালিশ, একটা গামছা পাওয়া গেলে গামছা, যাতে হেড ইনজুরিটা না হয়। নিকটস্থ হসপিটালে আমরা নিয়ে যাব। আমাদের দেশে আগে ইন্টারনেজাল খিঁচুনির ওষুধ পাওয়া যেত না, এখন পাওয়া যায়। ডায়াজিপাম, নিজুপাম নামে পাওয়া যায়, এটা আমরা ব্যবহার করতে পারি। পার রেক্টাল ডায়াজিপাম বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেওয়া যায়। আর নিকটস্থ হসপিটালে গেলে তখন ওই ইপিলেপসিটাকে ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, কোন ইপিলেপসিটা ইমার্জেন্সি? তাহলে দুটো ইপিলেপসি হচ্ছে খুব ইমার্জেন্সি। একটা যদি হয় সাধারণত 5 মিনিটের থেকে বেশি খিঁচুনি হচ্ছে, অথবা থেমে থেমে খিঁচুনি হচ্ছে, ইন বিটুইন খিঁচুনির সময় জ্ঞান আসছে না, তাহলে প্রথমটাকে বলে স্ট্যাটাস, দ্বিতীয়টাকে বলে ক্লাস্টার। আর তৃতীয় আরেকটা হতে পারে, যদি ইপিলেপসিটা মাথার মধ্যে ছড়ায় যায়, মানুষ তখন ড্রপ অ্যাটাক, অজ্ঞান হয়ে যায়। কিন্তু নিচের দিকে গেলে, অর্থাৎ ব্রেইনে থ্যালামাস থেকে নিচের দিকে গেলে অনেক সময় আমাদের হার্টের সেন্টারটাকে এফেক্ট করে, তখন এটাকে সিউদেব বলে, সাডেন আনএক্সপ্লেইন ডেথ অফ ইপিলেপসি পেশেন্ট। সো তা আমাদের তাহলে এটা একটা এক ধরনের, যেহেতু পড়ে যাচ্ছে সব পেশেন্ট, 3টা পেশেন্টেই পড়ে যাচ্ছে, এটাকে আমরা ড্রপ অ্যাটাক বলতে পারি। ড্রপ অ্যাটাকের ডিফারেন্সিয়েশন আমরা করি 3টা এফ দিয়ে। একটা হচ্ছে কি ফিট, মানে ইপিলেপসি যেটা বললাম। 2 বলি আমরা হচ্ছে ফেইন্ট, অর্থাৎ কার্ডিয়াক, এনাফ অক্সিজেন যাচ্ছে না। আপনি দেখবেন অনেক ইয়ং মেয়ে রক্ত দেখলে পড়ে যায়, লেকচার ক্লাসে দাঁড়ায় থাকলে পড়ে যায়, অ্যাসেম্বলিতে পড়ে যায়, ঠিক আছে? এবং রিইউনিয়নে গিয়ে আমরা বলি, কিরে তুই আবার এখনো পড়িস, এরকম আমরা বলি। জি। তাহলে এটা দুর্বলতা জনিত বা ব্রেনের মধ্যে সিনকোপ হলে, এনাফ অক্সিজেন না গেলে। থার্ড হচ্ছে ফাংশনাল, অর্থাৎ শারীরিক কোনো রোগ নাই, অন্য কোনো কারণে, সেটা স্যার ভালো বলবেন। তো এই 3টা কারণে ড্রপ অ্যাটাক হয়। তাহলে যদি তিনোটাকে আমি কারণ বের করতে চাই, একটা ইইজি করতে হবে, ভালো কোয়ালিটির একটা ইইজি করতে হবে, যে কোনো জায়গায় নাই। আরেকটা কুসংস্কার হচ্ছে আমাদের চিটংয়ে এবং বাংলাদেশে ট্রেইনড আপ ইইজি টেকনিশিয়ান ইইজি করে না। 2 নাম্বার, যিনি করেন উনিও ইইজি নিয়ে ট্রেন্ড আপ না। তাহলে এই জিনিসটা, যিনি শিক্ষিত লোক না বুঝে সাইন করছেন, আমার ওনার প্রতি অ্যাডভাইস হবে এই কাজটা আপনি করিয়েন না। আপনি যদি কারণ জাস্টিস যদি আপনি করতে পারেন, জাস্টিফিকেশন আপনি যদি করতে না পারেন, ওই সাইন এবং সিল দেওয়াটা আপনার ঠিক হবে না। এবং যেহেতু ডাক্তার সমাজ সচেতন হচ্ছে না, তাহলে রোগী সমাজকে আমি বলছি, আপনারা যেখানে ভালো এজি হয় ওখানে এজি করাবেন, যিনি ভালো এজি রিপোর্ট করতে পারেন ওনাকে দিয়ে করাবেন। জি স্যার। স্যার, আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা প্রশ্ন পেয়েছি, একটা 4.5 বছর আর একটা হচ্ছে 13 বছরের বাচ্চা, তো তাদের ক্ষেত্রেও কি সেম জিনিসটাই আমরা ফলো করব? ইনভেস্টিগেশন 4.5 সবকিছু। বছরের বাচ্চাটা বোতাম খেয়ে ফেলেছে। আচ্ছা, ওটা বোতাম খেয়ে ফেলার যে একটা ব্যাপার বোতামের ছিল। ওইটা যে আপনি খুবই নাইসলি বলেছেন, পাশাপাশি হাসপাতালটাতে গেলেই হবে। এটা আসলে যদি আমরা তো ডাক্তাররা সেফটিটাকে বেশি গুরুত্ব দিই, অ্যাজাম্পশন করে মানে করেন যে এটা না, এটা হয়তো উনি গেলে একটা এক্সরে করবে, চেস্টের একটা এক্সরে করবে, তাহলে এটা কোথায় আছে, পেটের একটা এক্সরে করবে, যেহেতু এটা ফরেন বডি, এটা রেডিও পাক, এটা চলে আসবে এবং এটা একটা পজিটিভ সাইনও বলবে। যদি এক্সরে নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে এটা চলে গেছে। তো সে কাছাকাছি গিয়ে যেখানে এক্সরে ফ্যাসিলিটি আছে, আপনি সুন্দর বলেছেন। জি স্যার, আসলে নিকটস্থ হাসপাতালে নেওয়াই উচিত, কারণ বোতাম খেয়ে ফেলাটা এটা কোথায় গিয়ে আটকালো। আমাদের দেশের এমবিবিএস ডক্টররা অসম্ভব ট্যালেন্টেড, ইয়ং ডক্টররা, ওরা এই ধরনের মানে সিচুয়েশনাল যে ডিসিশন এগুলো দেওয়ার জন্য খুব ভালো। আমরা সবসময় স্পেশালিস্ট দেখাতে বলি, আসলে না, এগুলো হচ্ছে যে
প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, এমবিবিএস ডক্টর, ওরা আমাদের থেকে আরো বেটার ট্রিটমেন্ট করতে পারবে। এটাই বাস্তবতা, কারণ উনি আমার থেকে আরো নতুন নতুন কেসগুলো দেখে আসতেছেন। হ্যাঁ। ধন্যবাদ স্যার চমৎকার আলোচনার জন্য। সুরজিৎ রায় স্যারের কাছে জানতে চাচ্ছি, ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি আপনাদের কাউন্সিলিং স্যার করতে হয়? এই ধরনের সিচুয়েশন যদি একটু আমাদের দর্শকদের সাথে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতেন স্যার। আসলে যদি আমি প্রেক্ষাপটটা খিঁচুনি রোগের সাথে মিলিয়ে করি, জি স্যার। তাহলে সেক্ষেত্রে অবশ্যই করতে হয়। যেমন খিঁচুনির হলে স্যারের প্রথম কথায় স্যার বলছিল যে স্যারের পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া, তারপর হচ্ছে চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, যদি ওটা অ্যাডিএসডি না কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়ে যায় বাচ্চাদের খিঁচুনি হলে। জি। হ্যাঁ, তারপর হচ্ছে বাচ্চার কিছু বিহেভিয়ারাল প্রবলেম শুরু হওয়া, যেমন অবাধ্যতা হওয়া, নিয়ম মানতে না চাওয়া, সারাক্ষণ বাইরে খেলতে চাওয়া। এই ধরনের সমস্যাগুলো যখন একটা খিঁচুনির বাচ্চার শুরু হয় তখন বার্ডেনটা আরো বেশি হয়ে যায় ফ্যামিলির ক্ষেত্রে, যে তারা বুঝতে পারে না যে তারা কোন রোগের চিকিৎসা করাবে। এখানে খিঁচুনি রোগের হচ্ছে নাকি মানসিক রোগের ডাক্তারের কাছে যাবে। তো এই ক্ষেত্রে রোগীদের আরো বার্ডেন বেড়ে যায়। আমাদের প্রচলিত ভ্রান্ত ধারণার জন্য তারা ট্রেডিশনাল হিলারের কাছে চলে যায়, বৈদ্য টদ্যর কাছে চলে যায়, যে আরো কিছু পরিমাণ গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে। কারণ এইসব ব্রেনের ডিজিজের ক্ষেত্রে সময়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি যত ডিলে করবেন তত আপনার খিঁচুনিটা যদি বারবার হতে থাকে তাহলে কিছুটা ব্রেন ড্যামেজ হয়ে যাবে পার্মানেন্টলি। তারা তো প্রথমে বলেছে যে এটা একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হলেই ব্রেন ড্যামেজ হবে। হ্যাঁ, যদি আমরা ট্রিটমেন্ট না করে থাকি, আবার বারবার খিঁচুনি হয়। অনেক সময় খিঁচুনির ওষুধগুলো, যেমন ধরেন আমি দেখেছি যে খিঁচুনির ওষুধ একজন নিউরোলজিস্ট দেওয়ার পরে আবার একজন ডাক্তার সেটাকে মডিফাই করতেছে, কমিয়ে দিচ্ছে। এটা খুবই ভুল ধারণা। যখন কোনো একটা ইন্টারডিসিপ্লিনারি টপিকসে আলোচনা হয় তখন প্রত্যেককে একই ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। কেউ যদি আমরা ভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলি তাহলে এটা ভুল হবে। হ্যাঁ, এরকম করতে গেলেই বিপদ। একটা খিঁচুনি একটা বাচ্চার সারা জীবনের বার্ডেন, একটা পরিবারের বার্ডেন। ওই ছেলেটার একটা খিঁচুনি হওয়ার কারণে যদি তার কগনিটিভ ফাংশন ডিক্লাইন করে, তো বাচ্চাটা তো আর কিছু করতে পারে না। তার পক্ষে জীবিকা নির্বাহ করা, তার পক্ষে তখন বাবা মারা দুঃখ করে বলে যে আমরা থাকতে থাকতে বাচ্চাটা কি করবে, এটাই নিয়ে চিন্তিত তারা। হ্যাঁ, এটা একটা পুরোটা বার্ডেনটা শুধু পরিবারের না, সমাজেরও। কারণ সে তো আর কোনো অর্থনৈতিকভাবে অবদান রাখতে পারে না দেশের জন্য। তো এইসব জিনিসগুলো আমরা কাউন্সেলিং করে দিই, যে আমরা বেশিরভাগ কাউন্সেলিং করে দিই এই কারণে যে অন্যান্য ডাক্তার কাছে যাবেন না, খিঁচুনিটা কন্ট্রোল না হওয়া পর্যন্ত একজন নিউরোলজিস্টের কাছে থাকবেন। তারপর হচ্ছে যে আপনার খিঁচুনির সাথে যদি আপনার কিছু আচরণগত সমস্যা হয়, কিছু লেখাপড়ার সমস্যা হয়, সেগুলোকে আমরা বলি যে খিঁচুনি রোগ যত ট্রিটমেন্ট কন্ট্রোল হবে এইগুলো তত উন্নতি হবে। যদি আপনি খিঁচুনি ট্রিটমেন্ট না করে, ওই কন্ট্রোল না করে শুধু এগুলো ট্রিটমেন্ট করেন, তাতে কোনো লাভ হবে না। কারণ সবসময় মনে রাখতে হবে প্রাইমারি ডিজিজ যত ট্রিটমেন্ট হবে তত সেকেন্ডারি কমপ্লিকেশনগুলো অথবা কোমরবিড ডিজিজগুলো তত উন্নতি হবে। তো এই জন্য আমরা কাউন্সেলিং করি এই ক্ষেত্রে তাদেরকে এডুকেট করি যে খিঁচুনি রোগের একটা লং টার্ম কমপ্লিকেশন আছে। খিঁচুনি রোগী ভালো হয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফেরত পায়। এটা আমাদের অনেকে, সবাই যারা আমরা ডাক্তার করছি অনেক বছর ধরে, তারা সবাই আমরা এগুলো দেখতে পাই। হ্যাঁ, তাহলে এই কথাগুলো যদি তাদেরকে প্রাথমিকভাবে বলা যায়, খিঁচুনিটা কন্ট্রোল যদি ভালোভাবে করা যায়, তাহলে উনি খুব সুস্থ জীবন লাইভ করতে পারে। এই কাউন্সেলিংগুলো এগুলি আমরা করি। জি, ধন্যবাদ স্যার। আরেকটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলতেছি যে এই কুটিয়ার যে কিমলাস এলাকা, ওখানে আমি এই কথাটা আগে আর তো বলছিলাম যে একটা মেয়ে একটা ছেলে, এরা ভাই বোন আর কি, লেখাপড়া করে যে 7 এর মধ্যে, বুঝছেন? জি এখন আপনি কথাটা বুঝলেন কিনা জানি না। হ্যালো, জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। এই যে ওই তখন আমাদের যে সমাজের একটা নিয়ম আছে যে ছেলেটা 15 বয়সে পড়ছে, ওই তারা একসাথে পড়তো, খেলতো, খাইতো। এখন হঠাৎ দিয়ে ওই ছেলেটাকে আলাদা করে ফেলছে আর কি, জি। ভাই এবং বোনের মধ্যে আলাদা করার পরে মানে ও ছেলেটা এখন মানে উদ্ভুতের মতো চলে, যে পড়াটরাই তেমন ইয়া করতেছে না। এটা কি অনেক মাঝে মধ্যে ট্রিটমেন্ট এসে করা হচ্ছে, কিন্তু
কোনো যে রিপ্লাই তো পাওয়া যাচ্ছে না। ওগুলোর জন্য একটু কি বলা যাবে যে কি করা যায় একটু জানাবেন আর কি। ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনার প্রশ্নের জন্য, আমাদের সাথেই থাকুন। স্যার, আমার মনে হয় প্রশ্নটা আমি কি স্যারের সাথে যদি একটু বলতেন এই ব্যাপারে। যে এটা এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট ভাই বোনের মধ্যে, তাদের সেপারেশন হওয়ার পরে তার এটা এক ধরনের হতাশাই বলতে হবে আমাকে। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, এটা নেটওয়ার্ক। সাধারণত এই রোগগুলোর ক্ষেত্রে উনি বলেছেন যে ট্রিটমেন্ট করেছেন, জি। কিন্তু আসলে ট্রিটমেন্টটা আমাদের দেশে মানুষ কিভাবে করে আমার কিছু আইডিয়া আছে। একজন ডাক্তারের কাছে একবার গিয়ে আরেকজন ডাক্তারের কাছে আরেকবার যায়। সাধারণত ব্রেন ডিজিজ অথবা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ওই ডাক্তারকে ধরে রাখতে হয়। আমরা বলি যে আপনার কাছে কয়েকবার যেতে হবে, জি না হলে একজন ডাক্তার পক্ষে আমরা যারা ক্রনিক ডিজিজের ডাক্তার, জি হ্যাঁ, তাদেরকে আমাদের পক্ষে সম্ভব হয় না। জি স্যার। এপিলেপসির ক্ষেত্রেও তাই। আমার যে একদম প্রথমবার ওষুধেই যে কন্ট্রোল হয়ে যাবে তাও নাও হতে পারে। এখন না হলে যে ডাক্তার খারাপ অথবা যাওয়া যাবে না এমন না, ওই ডাক্তার কাছে আবার যেতে হবে আপনাকে। জি স্যার। কারণ একটা ট্রিটমেন্টের একটা ধাপ আছে, যে প্রথম ধাপে আমি কি ওষুধ দেবো, দ্বিতীয় ধাপে আমি কি ওষুধ দেবো, এটা একটা নির্দিষ্ট নিয়ম আছে আমাদের ডাক্তারদের। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে উনি যে বলেছেন ট্রিটমেন্ট করেছেন, একজন মানসিক ডাক্তারের কাছে পরামর্শ করেন এবং কয়েকবার যেতে থাকেন, তাহলে নিশ্চয়ই যে কথাটা বলেছেন একদম কথাবার্তা বলছে না, হয়তো একাকী থাকতে চাচ্ছে, এটা একটু ইমপ্রুভ করে যাবে। ধন্যবাদ স্যার। নাজমুদ্দিন স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, আসলে একজন মৃগী রোগীর ক্ষেত্রে নিজের বিষয়ে কিভাবে সচেতন থাকতে হবে এবং সাথে কি কোনো ওষুধ অথবা কোনো কিছু ক্যারি করতে হবে কিনা, যেন হঠাৎ করে যদি কোনো সিচুয়েশনে তার যদি এই অ্যাটাকটা হয়, সে অনেকটুকু নিজেকে সামলে উঠতে পারে। একটু যদি এই ব্যাপারে বলতেন, কারণ অনেক সময় দেখা যায় যেগুলো গ্রামাঞ্চলের ক্ষেত্রে অনেক দূরে এসব জায়গায় যখন হয়, সাথে হাতের কাছে অথবা কাছাকাছি তো ওরকম কোনো হাসপাতাল থাকে না অনেক ক্ষেত্রে। তো এই ব্যাপারে আসলে কি করা যেতে পারে, একটু যদি স্যার এই ব্যাপারে আমাদের শ্রোতা বন্ধুদের বলতেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে আমি যখন ইপিলেপসি নিয়ে কাজ করা শুরু করি, তখন দেখলাম ইপিলেপসির ওষুধ এটা আধুনিক যুগে আবিষ্কার হয়েছে, কিন্তু আমি যখন সার্চ করে দেখলাম 100 জনের উপরে সায়েন্টিস্ট, কলামিস্ট, স্টোরি রাইটার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, এদের কনভালশন আছে। তাহলে আমি চিন্তা করলাম ওদের মা ওদেরকে কিভাবে ট্রিটমেন্ট করছে। আসলে ইউরোপ, আমেরিকা বা যাদের ওদের মারা ওদের পিছনে জীবনটা দিয়ে দিয়েছিল, সেজন্য উইদাউট কিচুনির ওষুধ ছাড়াই ওরা ভালো ছিল। তাহলে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অফ দ্য ইপিলেপসির মধ্যে একটা হচ্ছে, আমি বলি, ঘুমাতে। ইউরোপ আমেরিকাতে আমরা মনে করি ওরা লেট নাইটে ঘুমায়, না, ওরা উইকেন্ডে হয়তো লেট নাইট করে, কিন্তু ওরা যেহেতু খুব পরিশ্রমের জাতি, ওদের রেসিডেন্ট এবং অফিস ভিন্ন জায়গায় থাকে, ওরা 7-8টার মধ্যে ঘুমায় যায়। এবং ইপিলেপসি রোগীর ক্ষেত্রে আমি খুব স্পষ্টভাবে লিখে দিই আর্লি ঘুমাবে। তো আমাদের দেশে যেহেতু আর্লি ঘুমাতে পারে না, আমি অ্যাটলিস্ট বলি 9টা 9:30টায় ঘুমাবে, একলা ঘুমাবে, ভাই বোনের সাথে আলাদা শুবে। কারণ হচ্ছে যে একজন যে এপিলেপসি পেশেন্ট, তার কোয়ালিটি স্লিপ দরকার 6 থেকে 8 ঘন্টা, আনইন্টারাপ্টেড স্লিপ করবে, মোবাইল এগুলো অ্যাভয়েড করবে। যেহেতু ফটোসেন্সিটিভ এপিলেপসি আছে, এগুলোতে মোবাইল এগুলো একটু কম ব্যবহার করবে, অ্যাটলিস্ট 10 to 15 মিনিট ব্যবহার করে ব্রেক দিবে, টিভি কম্পিউটার কম ব্যবহার করবে, নিয়মিত ওষুধ খাবে, কারণ এটা রাইট ডোজে খাবে ওষুধটা, কমাই ফেলবে না। এবং ও জানবে ওর এপিলেপসি ডায়াগনোসিসটা কি, ওই সিনড্রোমের জন্য কোন অ্যাপ্রোপ্রিয়েট ওষুধটা দিতে হয়। কারণ আমি এমনও দেখেছি, আমি একটা ওষুধ লিখেছি অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ, দেখা গেল ডাকাতে গেল আরেকজন দেখে ওইটাকে খুব ট্রেডিশনাল একটা ওষুধ, যেটা খুব পপুলার ওষুধ, লেবিটাইরাসিটাম, ওইটা করে দিল। তখন ও রাস্তাতেই আসার সময় কনভালশন হয়ে আবার আমার কাছে আসে। তো দেখা যায় যে যেটা বললো, সবাইকে সেম ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, সেম আই নো দ্য মেকানিজম। দেখা যাচ্ছে ইপিলেপসির নিউরোলজিস্টরাও এপিলেপসির ওষুধের মেকানিজম জানে না। আমি শিওর, আমি কনফারেন্সে গিয়ে বলে যে এই রুমে যারা আছে ওরাও যে ওষুধটা লিখে ওটার, আপনি যখন মেকানিজম জানবেন না, আপনি যখন আইডিয়া করে ওষুধ লিখবেন, পপুলার ওষুধটা লিখবেন, সব এপিলেপসিকে একই ওষুধ লিখবেন, আপনার রোগী ভালো হবে না। না হলে এতগুলো ওষুধ থাকতো না। কারণ আমরা যখন ব্লাড প্রেশার ম্যানেজ করি, সবাইকে একটা ওষুধ লিখি না, বিভিন্ন জনকে বিভিন্ন রকম লিখি।
স্যার যে কথাটা শুরু করছিল ভিডিও রেকর্ডিং রাখা, জি একটা আইডি কার্ড রাখা, আই এম এপিলেপসি পেশেন্ট, আই এম টেকিং এটা, এবং আমার পকেটের মধ্যে কি আছে, ওই নেজাল স্প্রেটা আছে, মিডাজোলাম স্প্রে বা ডায়াজিপাম স্প্রেটা আছে, তাহলে ওটা পাফ দিলে ও তাহলে ইমার্জেন্সি সিচুয়েশন গুলো, এবং ড্রাইভ করবে না। সাধারণত আমরা ড্রাইভিং, আমাদের দেশে ড্রাইভিং এজেন্সিকে ইনফর্ম করাটা উচিত, ডিবিএল কে। তো ইনফর্ম করবে, ড্রাইভিং করবে না। কারণ কি, নিজের জন্য না, পথচারীদের সেফটির জন্য। নিজের সেফটি তো আছে, তার সাথে সাথে পথচারীদের, কারণ হচ্ছে যখন অজ্ঞান হয়ে যাবে উনি তখন কন্ট্রোল করতে পারবে না। এবং এইগুলোই সাধারণত। আর ভিডিওটা রাখবে একটা কোয়ালিটি ইজি করবে, কারণ সিমিওলজি অ্যানালাইসিস, ভিডিও টেলিমেট্রি বলে লং টার্ম যখন ইজি করবে, সেটা আমাদের দেশে আমরা এখনো পপুলার করতে পারি না। এটা 1 নাম্বার যদি ইপিলেপসি ম্যানেজমেন্ট হলে, কারণ হচ্ছে যখন ইপিলেপসি সিমিওলজিটা আইডেন্টিফাই হবে, এটা কোন লোব থেকে হচ্ছে, কোন জিনিস থেকে হচ্ছে, এটা তখন আমরা প্রেসিশন মেডিসিন করতে পারবো। আমরা প্রেসিশন মেডিসিন মানে বুঝি শুধু জিন ডায়াগনোসিস করে জেনেটিক না। আমাদের মতো দেশে যারা আমরা এখনো প্রাইমারি কেয়ারটা দিতে পারছি না, আমাদের জন্য প্রেসিশন মেডিসিন হবে এগুলাই। এই ছোট ছোট ত্রুটিগুলোকে ক্লিনিক্যাল অডিট করে, ভুলগুলোকে ধরে ওইটাকে রেকটিফাই করা, নিজের বিবেকটাকে জাগ্রত করা, নিজে না জানি এটা বুঝতে পারা, ওইটারে কোর্স কনফারেন্স অ্যাটেন্ড করে করে রেকটিফাই করে রাইট ডায়াগনোসিস করতে পারে, রাইট মেডিসিন। অন্ধের মতো লেবিটাইডোসিটাম লিখা বন্ধ করতে হবে। ধন্যবাদ স্যার আপনার চমৎকার আলোচনার জন্য। সুরজিৎ রায় স্যারের কাছে জানতে চাচ্ছি, আসলে একজন মৃগী রোগীর ক্ষেত্রে মেল এবং ফিমেল অর্থাৎ ছেলে এবং মেয়ে, এদের ক্ষেত্রে আসলে বিয়ের ব্যাপারে কতটুকু প্রভাব পড়ে, এবং এই ধরনের ক্ষেত্রে আসলে কিভাবে এদেরকে কাউন্সিলিং করা যায়, যদি এই বিষয়ে একটু আমাদের শ্রোতাদের বলতেন। ঠিক আছে, ধন্যবাদ ডক্টর মাইশা। একটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আসলে খিঁচুনি রোগটাকে যেহেতু অনেকভাবে ভ্রান্ত ধারণার মধ্য দিয়ে যেতে হয় একজন খিঁচুনি রোগীকে, অনেক সময় খিঁচুনি রোগী নিজেও তার খিঁচুনি রোগ নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন, যেহেতু তাকে লুকিয়ে রাখতে হয় রোগটাকে। তো এই বিয়ে একটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এখন প্রেক্ষাপট হচ্ছে যে আমি যখনই আমার রোগীগুলোকে বলি যে সবচেয়ে সহজ পথ হচ্ছে যে আপনার বলে বিয়ে করানো, তখন অধিকাংশ পেশেন্টের মা বাবা বলে যে বললে তো আমাদের কাছে সম্পর্ক আসবে না। বাস্তবতাটা হচ্ছে এখন রিয়েল প্রবলেমটা হচ্ছে এটা, আমরা এই রোগটা যেহেতু আমি আগে বলেছি রোগটা ভালো হয়ে যায়, রোগটা কখনোই এরকম নয় যে বাবা মার থাকলে বাচ্চার হবে, এরকমও কোনো খুব রেয়ার কয়েকটা রোগ আছে এরকম, কিন্তু ম্যাক্সিমাম এরকম না আসলে। তো এই ধারণাগুলো আগলে ভেঙে দিতে হবে সমাজকে, যেটা একটা ডিজিজ, হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, অ্যাসমা, যেমন অ্যাসমা অনেকের থাকে, তো অ্যাসমা আরো বেশি যায়, ইনহেরিটেড হয় বাবা মার কাছ থেকে, কিন্তু অ্যাসমা ছেলে মেয়ের বাবা মার থাকলে অথবা যুবক যুবতীদের থাকলে তাদের বিয়ে করতে কোনো সমস্যা হয় না। কিন্তু এপিলেপসি জিনিসটা নিয়ে মানুষের অনেক ভ্রান্ত ধারণা থাকে। আমার মনে হয় যে আমার যেটা অভিজ্ঞতা, যে অনেক ধরনের জটিলতায় পড়তে হয় পরবর্তীতে, এই কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, ডিভোর্স এগুলো পর্যন্ত হয়ে যায়, যেগুলো আসলে তার জন্য খুবই একটা আঘাত, ট্রমা, এই ধরনের ট্রমা কাটিয়ে ওঠাটা আরো কঠিন। তো যেহেতু আমরা পপুলার বিলিভ করি যে আমাদের জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, আমাদের জোড়া লাগানো আছে, তো সেক্ষেত্রে আমি মনে করি আমার যা অভিজ্ঞতা সেটা হচ্ছে বলে বিয়ে করানোটাই বেটার। যদি বিয়েটা দেরিতেও হয়, তাও মনে হয় বাবা মার জন্য একটা ভালো দিক যে আমাকে বলে বিয়ে করাবো আমি, যে আমার এপিলেপসি আছে। এবং আমি স্যারকে জিজ্ঞেস করতে চাই যে স্যার আপনি তো অনেক রোগী দেখেছেন, যে এপিলেপসি তো আমরা ওষুধ অনেক সময় বন্ধ করে দিতে পারি, আর অনেক সময় হয়ও না। অনেক সময় আমি এরকম পেশেন্ট করে দেখেছি যে আপনাদের হাতে রোগীর ট্রিটমেন্ট ভালো হয়েছে আর কখনোই এপিলেপসি আর হয়নি তার, কিন্তু তার যে ভয় লাগে যে আবার হবে কিনা, সেটা না হয় আমরা ট্রিটমেন্ট করলাম, কিন্তু স্যার তো অনেক অভিজ্ঞতা আছে যে রোগীরা ভালো হয়ে যায়। কাজে আমার কাছে মনে হচ্ছে এপিলেপসিটাকে সহজ একটা রোগ হিসাবে দেখে বিয়ের সময় বলে ফেলে বিয়ে করানোটাই বেটার। ধন্যবাদ স্যার আপনার চমৎকার আলোচনার জন্য। স্যার আপনাকে স্যার যে প্রশ্নটা করেছে, যেটা আমি যেভাবে দেখি যে
ইপিলেপসি আমাদের মতো দেশের জন্য ইম্পর্টেন্ট কেন? পৃথিবীর 80% পেশেন্ট হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রি, আমাদের মতো দেশের মধ্যে আছে। এর মধ্যে একটিভ ইপিলেপসি অর্থাৎ বছরে একবার হলেও খিঁচুনি হয় 65% পেশেন্ট। 60-70% ওষুধ খায় না। আবার যারা খায় এদের 60% অনিয়মিত খায়। ওই যে কমিউনিটি মেডিসিনের 1/3 একটা রুলস, 2/3 কখনোই ওষুধ খায় না। আবার ওই 2/3 অনিয়মিত ওষুধ খায়, ওই জিনিসগুলো সাধারণত। তাহলে ওমেন উইথ ইপিলেপসি, WWE, ওদের জন্য আমি গোল্ডেন রুল বলি হচ্ছে LLL, লেডি লেভিটাইরাসিটাম ল্যামোট্রিজিন। কারণ হচ্ছে যে এইগুলো প্রেগনেন্সিতে সেফ, ল্যাকটেশনে দুধ মায়ের ব্রেস্ট ফিডিং এর সময় এটা সেফ। তাহলে কন্ট্রোল কত পার্সেন্ট হয়? 80% ইপিলেপসি কন্ট্রোলেবল। আচ্ছা, ওষুধ কি বন্ধ করা যায়? তাহলে এটার উত্তর ওষুধ কোনগুলাতে বন্ধ করা যায় না। যাহলে যদি সিটি স্ক্যানে এমআরআইতে দেখেন কোনো স্ট্রাকচারাল প্যাথোলজি আছে, একটা স্কার আছে, ওই স্কারটা আইদার যদি সিঙ্গেল ইপিলেপসিক বা ডাবল ইপিলেপটিক দিয়ে কন্ট্রোল না হয় লিশনেক্টমি করে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে ওষুধ বন্ধ করা যাবে। আর যদি স্কারটা থেকে যায় সেক্ষেত্রে লাইফ লং ওষুধ খেতে হবে। ইজিতে যদি পারসিস্টেন্ট খিঁচুনির পাওয়া যায়, যে স্পাইক পাওয়া যায়। আচ্ছা, 3 নাম্বার কি হতে পারে? খিঁচুনিটা দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, ফোকাল ইপিলেপসির ক্ষেত্রে 5 থেকে 7 বছর টানা একদিনও খিঁচুনি হয় না, সেক্ষেত্রে আমরা বন্ধ করতে পারি। আর ইডিওপ্যাথিক জেনারেলাইজডের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে 6 মাস, কোনো কোনো ক্ষেত্রে 2 বছর কন্ট্রোল থাকলে আমরা ইইজি করার পর যদি প্লেন পাই, কোনো কিছু না পাই, আমরা তখন ওষুধ বন্ধ করে দিতে পারি। তাহলে ম্যাক্সিমাম রোগী কন্ট্রোল হয় যদি রাইট মেডিসিনটা, কারণ আমরা রাইট মেডিসিনটা, সেজন্য আমি লেভিটাইরাসিটামটা নিয়ে একটু করে বলি। রাইট মেডিসিন, লেভিটাইরাসিটাম হচ্ছে প্রোডাক্ট অফ সোডিয়াম ভ্যালপ্রয়েড, অর্থাৎ সোডিয়াম ভ্যালপ্রয়েডের আরেকটা ভার্সন। কোথায় সে বেসিক্যালি কাজ করে? এবং সোডিয়াম ভ্যালপ্রয়েড কাজ করে ক্যালসিয়ামে, ক্যালসিয়াম চ্যানেলে। এটাও ঠিক নিউরোট্রান্সমিটার বন্ধ করে ক্যালসিয়াম চ্যানেলে কাজ করে। তাহলে আপনি যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার চুজ করেন, লেভিটাইরাসিটামের থেকে বেটার হবে সোডিয়াম ভ্যালপ্রয়েড। আর গ্লুটামেটে কাজ করে, তো বেস্ট গ্লুটামেট হচ্ছে টোপিরামেট। তাহলে আপনি যদি বেস্ট গ্লুটামেট অ্যান্টাগনিস্ট চান তাহলে লেভিটাইরাসিটাম না টোপিরামেট। তাহলে আপনি এই রং মেডিসিন চুজ করতেছেন। লেভিটাইরাসিটামটা আবিষ্কার করা হয়েছিল 6 মাসের নিচে বাচ্চাদের, যাদের লিভার ডেভেলপমেন্ট হয় না ওদের জন্য। কিন্তু এটা সাইড ইফেক্ট প্রোফাইল কম দেখে এটা র্যান্ডমলি ইউজ হচ্ছে, ইট ইজ নট এ গুড ড্রাগ। ধন্যবাদ স্যার। দেখতে দেখতে আসলে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ডাক্তার মোহাম্মদ নাজিমউদ্দিন স্যার এবং ডাক্তার সুরজিৎ রায়চৌধুরী স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এবং চমৎকার একটা আলোচনা আমাদের শ্রোতাদের উপহার দেওয়ার জন্য। আশা করি আমরা এই বিষয়ে আবার কথা বলার সুযোগ পাবো। অনেক কল এসেছে এবং অনেক বিষয়ে আরও আমার মনে হয় আরও বিস্তারিত আলোচনা দরকার ছিল। শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সাথেই থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ধন্যবাদ।